ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী, এই ভিডিওটি একমাত্র তোমাদের জন্যই করা। ফিজিক্স এমসিকিউতে তোমাকে একদম সেরার সেরা বানাতে বদ্ধপরিকর আমরা। তো ভিডিওটা দেখে ফেলো আর নিজের লেভেলটাকে বাড়াতে থাকো। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এর অপর নাম কি? স্লাইড ক্যালিপার্স এর অপর নাম, এটা একটা মুখস্থ ইনফরমেশন, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে, আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপার্স। 2 নম্বর কি, যে একটি স্লাইড ক্যালিপার্স এর প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। দেখো, আমরা জানি যে হচ্ছে কি হয়, যে যে প্রধান স্কেল, এই প্রধান স্কেলের ঘরগুলো একটু বড় বড় হয়, ঠিক আছে। আর উপরে এর সাথে একটা সংযুক্ত থাকে কি, একটা ছোট্ট একটা স্কেল, ভার্নিয়ার স্কেল সংযুক্ত থাকে, ঠিক আছে। তো এই ভার্নিয়ার স্কেলের যে ঘর, এইগুলো একটু ছোট ছোট হয়, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের ঘরগুলো একটু ছোট ছোট হয়। তাহলে এখন দেখো, প্রধান স্কেলের ঘর যেহেতু বড় বড়, তো এই ভার্নিয়ার স্কেলের 20 ঘরের যতটুক দৈর্ঘ্য, অতটুক দৈর্ঘ্য প্রধান স্কেলের কয় ভাগ? 19 ভাগ। অর্থাৎ এই ভার্নিয়ারের 20 ঘর, ভার্নিয়ারের 20 ঘর হচ্ছে প্রধানের কয় ঘরের সমান? প্রধানের 19 ঘরের সমান। বুঝাইতে পারছি? মানে এই প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ারের কয় ঘরের সমান? 20 ঘরের সমান। বুঝতে পারছি? যেহেতু এটার বড় বড় ঘর। এখন প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এই যে প্রধান স্কেলের ছোট ছোট দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য 1 মিলিমিটার। এখন বলছে ভার্নিয়ার ধ্রুবক কত? একটা কথা মাথায় রাখবা, ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা কি? এই যে প্রধান স্কেলের যে ক্ষুদ্র এক ঘর, এই এক ঘরের একটা দৈর্ঘ্য আছে না, সেই দৈর্ঘ্যটা কত? এই যে 1 মিলিমিটার। হ্যাঁ, আর এই যে ভার্নিয়ার স্কেলের যে ছোট এক ঘর, এই এক ঘরের দৈর্ঘ্য আছে না, সেই এক ঘরের দৈর্ঘ্য কি আমরা জানি? জানি না, সেটি আমরা বের করব। এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের এই ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এই দুইটা ভিতরে যতটুকু পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ এই যে আমরা যে বললাম যে প্রধান স্কেলের এক ঘরের থেকে ভার্নিয়ারের এক ঘর ছোট, এই প্রধান স্কেলের এক ঘরের থেকে ভার্নিয়ারের এক ঘর যতটুক ছোট, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এক কথায় সহজভাবে বললে, এই প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য বিয়োগ করব, বিয়োগ করলে যতটুক হবে পার্থক্য, সেটাই হবে ভার্নিয়ার ধ্রুবক। এখন আমরা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত জানি? 1 মিলিমিটার। এখন এই ভার্নিয়ারের ছোট এক ঘরের দৈর্ঘ্য কত জানি না, সেটা আমরা বের করব কিভাবে? এই যে দেখো, সেটা হচ্ছে যে ভার্নিয়ারের 20 ঘর, ভার্নিয়ারের 20 ঘর প্রধানের কয় ঘরের সমান? প্রধানের 19 ঘরের সমান। আর আমরা জানি প্রধানের এক ঘর সমান কত মিলিমিটার? এক ঘর সমান 1 মিলিমিটার। তাহলে 19 ঘর সমান কত মিলিমিটার? 19 ঘর সমান 19 মিলিমিটার। বুঝাইতে পারছি? তাহলে ভার্নিয়ারের 20 ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার? 19 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য কত হবে বলো তো? ঐকিক নিয়ম, এক ঘরের দৈর্ঘ্য কত হবে? 19 ভাগ 20। এই যে দেখো, ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য 19 ভাগ 20 মিলিমিটার আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? প্রধানের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার থেকে এই ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ করব, 19 ভাগ 20 মিলিমিটার। এই বিয়োগফলটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখন 1 থেকে 1 ভাগ 20 বিয়োগ দাও, লসাগু করলে হচ্ছে কত? লসাগু করলে হচ্ছে 20, উপরে হচ্ছে 20 মাইনাস হচ্ছে কত? 19। তাহলে হবে কত? 1 ভাগ 20 মিলিমিটার। এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, 1 ভাগ 20 মিলিমিটার। তো এটা ক্যালকুলেটরে চাপ দাও, কত হয়? 1 ভাগ 20, 1 ভাগ 20, 0.05 মিলিমিটার। ওই যে খ নম্বর দেখো, 0.05, এই যে 0.05 মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার একক কিন্তু। ওকে, আচ্ছা। তারপরে 3 নম্বর দেখো, যে ফাঁপা নলের অন্তর্ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? অন্তর্ব্যাস, দেখো, অন্তর্ব্যাস আর বহির্ব্যাস। মনে করো তোমার কাছে একটা গোলক আছে, হ্যাঁ, তোমার কাছে একটা গোলক আছে, এই গোলকটা একটু পুরু, পুরু মানে কি? একটু মোটা। তাহলে দেখো তো, এই ভিতরের অংশটুকু মনে করো ফাঁপা, আর এর চামড়া এতখানি মোটা। তাহলে এর ভিতরের একটা ব্যাস থাকবে, আবার এই পুরো অংশটা নিয়ে একটা ব্যাস থাকবে। তো এই পুরো অংশের যেই ব্যাস, সেটাকে আমরা বলি বহির্ব্যাস। আর এই যে ভিতরের যেই ব্যাস, এইটাকে আমরা বলি হচ্ছে অন্তর্ব্যাস। ঠিক আছে, তো এই দুই ব্যাস মাপা হয় একটা যন্ত্র দিয়ে, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স দিয়ে যে কোনো হচ্ছে কি গোলকের অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস দুইটাই মাপা যায়। একইভাবে দেখো, ব্যাস যদি মাপতে পারো, তাহলে কি ব্যাসার্ধ বের করা যায় না ওইখান থেকে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে তো ব্যাসার্ধ পাওয়া যায়। এই জন্য বলা হয় স্লাইড ক্যালিপার্স দিয়ে হচ্ছে যে কোনো পুরু গোলকের অন্তর্ব্যাস বহির্ব্যাস এবং অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ
কি করা যায়, মাপা যায়। তাহলে কি হবে, স্লাইড ক্লিপার্স হবে। আচ্ছা, একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পতিত হবে। দেখো এই বস্তুটা মোট কয় সেকেন্ড পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে, 6 সেকেন্ড পরে। তাহলে সে কয় সেকেন্ড পরে ফিরে আসবে, 6 সেকেন্ড পরে। তাহলে এখন একটা জিনিস তোমাদেরকে বলি, কোন একটা বস্তুকে তুমি উপরের দিকে যখন ছুড়ে দিবা, তখন তার উপরে উঠতে যত সময় লাগে, নিচে নামতে ঠিক তত সময় লাগে। তাহলে তার যদি পুরো উপরে উঠে আবার নিচে নামতে মোট যদি 6 সেকেন্ড লাগে, তাহলে তার মানে তাকে উপরে যখন সে উঠেছে তখন তার উঠতে 3 সেকেন্ড লেগেছে, আবার নামতে 3 সেকেন্ড লেগেছে। তাহলে মোট সময় কত, মোট সময় হচ্ছে এই যে 6 সেকেন্ড। মানে তুমি নিক্ষেপ করেছো খাড়া উপরের দিকে, হ্যাঁ, কত বেগে, এই দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে আপতিত হয়। তার মানে সে উপরে উঠেছে 3 সেকেন্ড ধরে, আর নিচেই নেমেছে 3 সেকেন্ড ধরে, মোট কয় সেকেন্ড, মোট 6 সেকেন্ড। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা কি, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় ইউ বেগে, হ্যাঁ, যদি ইউ বেগে ছুড়ে দেওয়া হয়, তাহলে সে সর্বোচ্চ তার উপরে উঠতে কত সময় লাগবে, হ্যাঁ, আচ্ছা, উপরে উঠতে কত সময় লাগবে সেটা আমরা কিভাবে বের করেছিলাম মনে আছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস কত জিটি। দেখো এইখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কেন, কারণ দেখো তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করতেছো তখন বস্তু যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ, কিন্তু এই প্রত্যেকটা বস্তুর উপরে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে। তার মানে দেখো বস্তু যাচ্ছে উপরের দিকে, কিন্তু তার ত্বরণের দিক কোন দিক, নিচের দিক। অভিকর্ষ ত্বরণের দিক কিন্তু পৃথিবীর কেন্দ্রে, তার মানে নিচের দিকে। এখন দেখো সরণ আর ত্বরণ, আবার দেখো বস্তু যাচ্ছে কোন দিক, উপরের দিকে, তার মানে তার বেগ কি, ইউ হচ্ছে উপরের দিকে। এখন দেখো এই বেগ ইউ আর এই যে ত্বরণ জি, দুইজনের দিক কিন্তু পরস্পর বিপরীত, ঠিক আছে। আবার সরণ এবং ত্বরণের দিকও বিপরীত, এই জন্য এখানে ত্বরণের আগে একটা মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। এই যে আমরা কিন্তু মূল সূত্র জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস কত, জিটি, কিন্তু এইখানে হবে কত, মাইনাস জিটি। বুঝতে পারছি। এখন দেখো উপরে নিক্ষেপ্ত হওয়ার ক্ষেত্রে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। কেন, কারণ একটা বস্তু তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করবা তখন দেখবে আস্তে আস্তে বেগ কমতে থাকে, কমতে কমতে একটা সময় গিয়ে একদম যখন সে সর্বোচ্চ উপরে উঠে যায় তখন সে একটা সময় গিয়ে থেমে যায়, মানে স্থির হয়ে যায়, স্থির হয়ে আবার সে নিচে নামতে থাকে। বুঝতে পারছি। তার মানে সর্বোচ্চ উচ্চতায় কোন একটা বস্তুর শেষ বেগ কত হয়ে যাবে, মানে বেগটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে যেই বেগে নিক্ষেপ করেছিল আদি বেগ, ওইটাই হচ্ছে আদি বেগটা থাকবে, কিন্তু শেষ বেগটা 0 হয়ে যাবে। এখন দেখো তাহলে এইখান থেকে তুমি এই ভি যদি 0 হয়ে যায়, তাহলে তুমি লিখতে পারো 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে দেখো তো কি হবে, জিটি ইকুয়াল টু হবে ইউ, তাহলে টি ইকুয়াল টু কত, ইউ ভাগ জি। এই যে দেখো টি ইকুয়াল টু ইউ ভাগ জি, এই টিটা কি, এই টিটা হচ্ছে এই উপরে উঠতে যতটুকু সময় লেগেছে সেই টি, এই সর্বোচ্চ উপরে উঠতে যতটুকু সময় লেগেছে এইটি হচ্ছে শত। তাহলে দেখো আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লেগেছিল কত, 3 সেকেন্ড, সময় লেগেছিল কত, 3 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের এই কত বেগে নিক্ষেপ করেছি সেইটা চাইছে। তাহলে আমরা যেহেতু জানি টি ইকুয়াল টু ইউ ভাগ জি, এই টিটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে সেই সময়, তাহলে আমি বলতে পারি যে হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে কত, জিটি। এখানে জির মান কত, জির মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে টির মান কত, টির মান হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এই দুইটা গুণ করো, যেটা হবে সেইটা 3 ইন্টু 9.8 কত হবে, 3 ইন্টু 3 নং 27। তার মানে ওই যে 27-এর আশেপাশে একটা অ্যান্সার আছে 29.4, এই যে দেখো 29.4। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো তারপরে আমাদের কি বলছে পরের প্রশ্নে, পরের প্রশ্নটা বলছে যে হচ্ছে যে অতি অল্প সময়ের জন্য, দেখো কি আছে একটু ভালো করে পড়ো, সরি একটু একটু পরিষ্কার করে দিই। দেখো তারপরে কি আছে, বলছে যে অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়। দেখো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়, দূরত্ব। দূরত্ব ভাগ সময় ইকুয়াল টু কত, দূরত্ব। তো এখানে দেখো অপশনে সাইডটাই কি, দূরত্বই আছে, কিন্তু কি ধরনের দূরত্ব, দেখো সুষম দূরত্ব, গড় দূরত্ব, অসম দূরত্ব, তাৎক্ষণিক দূরত্ব। দেখো তাৎক্ষণিক, এইখানে হবে হচ্ছে তাৎক্ষণিক দূরত্ব। কেন, কারণ তাৎক্ষণিক দূরত্ব হচ্ছে খুব অল্প সময়, মানে যে কোনো একটা মুহূর্তের হচ্ছে গিয়ে বেগ কত সেইটা, বা দূরত্ব কত সেইটাকে আমরা বলি তাৎক্ষণিক। হ্যাঁ, করে কোনো গাড়ি যাচ্ছে, যাইতে 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 হঠাৎ করে তোমার মনে হলো যে এখন হচ্ছে গিয়ে এই মুহূর্তে দূরত্ব কত সেটা দেখবা, তো ওই যে একটা বিশেষ মুহূর্ত,
বা হঠাৎ করে দেখতে যাচ্ছ, ওই মুহূর্তের দূরত্বটাকে আমরা কি বলি? তাৎক্ষণিক দূরত্ব বলি, তাৎক্ষণিক দূরত্ব বলি। তো একইভাবে মানে ওই কথাটাকেই আমরা হচ্ছে কি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়, সেটা কি? তাৎক্ষণিক দূরত্ব। ঠিক আছে, মানে একদম মানে যে কোনো মুহূর্তে তুমি একটা দূরত্ব দেখতে চাচ্ছ যে এই মুহূর্তের দূরত্ব কত, তো এই মুহূর্তে দূরত্ব কত, ওই যে উপরের যে মিটার মিটার দেখলে কিন্তু দেখতে পারবা। তো ওই যে মুহূর্তেও তারপরের মুহূর্তে কিন্তু ওই দূরত্ব কিন্তু এক নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যাইতে পারে, পারে না? তো ওই যে যেই মুহূর্তে দূরত্বটা দেখলা ওইটাই হচ্ছে কি তাৎক্ষণিক দূরত্ব। এই জন্য বলা হয় যে অতি অল্প সময়ের যে দূরত্ব সেটাকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? সেটাকে সময় দিয়ে ভাগ করলে তাৎক্ষণিক দূরত্ব পাওয়া যাবে। তারপরে এক ব্যক্তি 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠ, দেখো একটা বৃত্তাকার মাঠ আছে, ঠিক আছে, সরি মনে করো এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, ঠিক আছে, এটা মনে করো সেন্টার, এইটুকু হচ্ছে 7 মিটার ব্যাসার্ধ। তাহলে এই 7 মিটার ব্যাসার্ধকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটা হবে এইরকম বৃত্ত, যার ব্যাস হবে কত? ব্যাস হবে হচ্ছে 14 মিটার। ব্যাস হবে কত? ব্যাস হবে 14 মিটার, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এখন বলেছে এই বৃত্তটা হচ্ছে কি কতবার ঘুরবে? 1.5 পাক ঘুরবে। তাহলে পুরো এইখান থেকে যাত্রা শুরু করে যদি পুরো 1 পাক ঘুরি তাহলে আসবে এইখানে। বলেছে 1.5 পাক, এই দেখো 1.5, 1.5 পাক মানে কি? আরো অর্ধেক যাব। যদি আরো অর্ধেক যাই তাহলে আমার লাস্ট অবস্থান কোথায় হবে? লাস্ট অবস্থান হবে এইখানে। তাহলে এইখান থেকে আমার আদি অবস্থানের যে হচ্ছে কি সরণ, সেইটা কত? সরণ মানে কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আদি অবস্থান এইখানে আর শেষ অবস্থান এইখানে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? এই বৃত্তের ব্যাসের সমান না? তাহলে এই বৃত্তের ব্যাস কত? 14 মিটার। বুঝতে পারছি? 14 মিটার, 14 হবে আনসার। এবার বলছে একটি বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে, ঠিক আছে, একটি বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। দেখো বন্দুকের পশ্চাৎবেগ, পশ্চাৎবেগ মানে কি? বন্দুক পিছনের দিকে সরে যাবে, তো এই পিছনের বেগ পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। তো গুলি তো তোমরা জানো, কি জানো, গুলি কিন্তু খুব দ্রুত যায়, আর বন্দুক কি পিছনের দিকে অল্প বেগে সরে আসে। কিন্তু বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, বন্দুক কি সামনের দিকে ধাক্কা দেয় না পিছনের দিকে ধাক্কা দেয়? পিছনের দিকে ধাক্কা দেয়, তার মানে 2 হবে না। তাহলে 2 বাদে কোনটা হবে? দেখো তো, 1 হবে, 1 কিন্তু হবে। আর 3 কি বলছে? গুলি ও বন্দুক সমমানের ও বিপরীতমুখী ভরবেগ লাভ করবে। দেখো বেগ আলাদা হবে দুইজনের, কিন্তু ভরবেগ কি হবে? ভরবেগ কিন্তু সমান এবং বিপরীত হবে, ঠিক আছে, তার মানে 1 আর 3 হবে এখানে। ওকে, আচ্ছা, নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে? নিউটনের গতি বিষয়ক 3টা সূত্র আছে। একটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, আর একটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। মোট 3টা সূত্র মনে আছে? ওই যে বলের অধ্যায়ে আছে, বলে ওই যে যেটাকে আমরা জড়তার সূত্র বলি, বল এবং জড়তার সূত্র নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের সূত্র, মনে আছে? আর তৃতীয় সূত্র কি? ওই যে বস্তুর হচ্ছে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, এইটা, এই 3টাকে গতি সূত্র বলা হয়, নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ভরবেগের মাত্রা কত? দেখো ভরবেগের মাত্রা কত এটা বের করার আগে ভরবেগের সূত্র কি সেটা বলো। এটা সেটা বললে পরেই তুমি আনসার বের করতে পারবে। ভরবেগের সূত্র কি বলো তো? ভরবেগের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু কত? ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। এম মানে কি? এম মানে হচ্ছে ভর, এম মানে কি? ভর। আর বেগ মানে কি? বেগ মানে তো এই ভি মানে বেগ। এখন ভরের মাত্রা কি বলো তো? এই ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, মনে আছে? আচ্ছা, আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা ওই দ্বিতীয় অধ্যায়ে ছিল, সেটা কি? এলটি ইনভার্স 1। তাহলে এই ভর বেগের মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। বুঝাইতে পারছি? এম এল টি ইনভার্স 1 কোথায় আছে? এই যে দেখো খতে আছে। এবার বলছে একটি ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি পাওয়া যায়? আচ্ছা, এটা বলো যে একটি ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি পাওয়া যায়। মনে আছে কি তোমাদের? এটা কিন্তু একটা মুখস্থ ইনফরমেশন, মনে আছে? ওই যে 3 পয়েন্ট কত, এটা মনে থাকার কথা, প্রত্যেকের মনে থাকার কথা। কি মনে নাই? দেখো একটা ফিশন বিক্রিয়ায় হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। কত মেগা ইলেকট্রোভোল্ট? 200 মেগা ইলেকট্রোভোল্ট। কোথায় গেল? সরি, আচ্ছা 200 মেগা ইলেকট্রোভোল্ট। তো এইখানে দেখো আমাদের কিন্তু 200 মেগা ইলেকট্রোভোল্ট কিন্তু দেওয়া নেই, কিসে দেওয়া আছে? জুলে দেওয়া আছে। তার মানে এই মানটাকে আমাদের জুলে প্রকাশ করতে হবে। তো এই যে মেগা, মেগা মানে কি বলতো? মেগা মানে 10 টু দি পাওয়ার 6, তাই তো? এই যে এই মেগা থাকা মানে তার সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ আছে, তাহলে 200 এর সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ করো, তাহলে 200 গুণ 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রোভোল্ট। এই ইলেকট্রোভোল্ট হচ্ছে শক্তির একক। এখন 1 ইলেকট্রোভোল্ট মানে কত তোমাদের কি জানা আছে? 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1
1.6 মানে ইলেকট্রনের যে চার্জ সেটা 1.6 গুণ 10⁻⁻19 জুল। কত জুল? 1.6 গুণ 10⁻⁻19 জুল। এইটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্টের শক্তি। ঠিক আছে, 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 গুণ 10⁻⁻19 জুল মানে ইলেকট্রন এবং 1 ভোল্ট। ঠিক আছে, 1 ইলেকট্রোভোল্ট মানে কি? একটা ইলেকট্রনের চার্জ এবং 1 ভোল্টের গুণফল। তো একটা ইলেকট্রনের চার্জ কত? এত। আর ভোল্ট 1 ভোল্টের সাথে গুণ করলে কি হবে? জুল হবে। এই যে 1.6 গুণ 10⁻⁻19 জুল। এখন এই ইলেকট্রোভোল্টের জায়গায় এই যে মানটা বসাই দিতে হবে। ঠিক আছে, তাহলে জুল পেয়ে যাবা। তাহলে 200 গুণ 10⁻6 গুণ হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19 জুল। এইবার দেখো এই 10⁻6 এই 10⁻⁻19 এর সাথে গুণ হয়ে কত হবে? যোগ হয়ে কত হবে? গুণ হয়ে কত হবে? 10 এই যে পাওয়ার আর পাওয়ারে কি হবে? গুণ যেহেতু আছে যোগ হয়ে যাবে। 10 কত হবে? 13 হবে, তাই তো? 10⁻⁻13 হবে। আচ্ছা, 10⁻⁻13। আর এই যে 1.6 যদি 200 এর সাথে গুণ হয় তাহলে কত হবে? এইখানে 1.6 এই 2 এর সাথে গুণ হলে 3.2 হবে। ঠিক আছে, আর এখানে দুইটা শূন্য আছে তাহলে এখান থেকে আরো 2 কমে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে -11 জুল হবে। তাই ক্যালকুলেটরে করে দেখো 3.2 গুণ 10⁻⁻11 জুল হবে। ঠিক আছে, এই যে এটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে কি যে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু সরি এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা, দেখো কি বলছে, দেখো যে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? দেখো, তার মানে এক ব্যক্তি এইখানে মনে করো একদম সমতল ভূমিতে আছে, এইখানে আছে, সেইখান থেকে একটা উঁচু পাহাড়ে উঠলো। এই পাহাড় হচ্ছে গিয়ে কত মিটার উঁচু? 200 মিটার উঁচু। এই 200 মিটার উঁচু পাহাড়ে উঠেছে। ব্যক্তির ভর কত? এই ব্যক্তির ভর হচ্ছে 70 কেজি। তো 70 কেজি ভরের একটা মানুষ এই সমতল ভূমি থেকে যখন পাহাড়ের উপর উঠবে, তো তার ভিতরে মোট কত শক্তি জমা হবে বলতো? তার বিভব শক্তির সম পরিমাণ শক্তি কিন্তু তার ভিতর জমা হবে, তাই তো? তাহলে এখন এই তার উপরে উঠতে মোট কত শক্তি ব্যয় হয়েছে বলতো? তার ভিতরে যত শক্তি জমা হয়েছে ঠিক সেই পরিমাণ শক্তি তার ব্যয় হয়েছে। ওই যে কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে ব্যয়িত শক্তি, মনে আছে না? একটা বস্তুর যতটুকু শক্তি ব্যয় করে ঠিক ততটুকু শক্তি তার মধ্যে কি হয়? জমা হবে। এই যে এই দেখো এর মধ্যে জমা হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি যে, আর আমরা জানি যে হচ্ছে ব্যয়িত শক্তিই হচ্ছে কৃত কাজ। তাহলে যতটুকু শক্তি ব্যয় হয়েছে সেটাই হচ্ছে কি? কৃত কাজ। আর সেই পরিমাণ শক্তি এর ভিতর জমা হয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমার কৃত কাজ হচ্ছে আমার বিভব শক্তির সমান, বলতে পারি না? তাহলে এখন আমরা বিভব শক্তি বের করে যত হবে সেটাই হচ্ছে আমাদের কৃত কাজ। ভর হচ্ছে 70 গুণ জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে কত? 200। এখন গুণ করে দাও, যত হবে তত। ঠিক আছে, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চেপে কত হয় দেখো। আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা কমেন্ট করতে পারো। আচ্ছা দেখো, 70 গুণ 9.8 গুণ হচ্ছে কত? 200। তাহলে কত হচ্ছে? 137 200। আচ্ছা, 137 আর দেখো হচ্ছে কত? 200। আচ্ছা, তাহলে হচ্ছে কত? 1.372। আচ্ছা, 1.372 গুণ 10 টু দি পাওয়ার 2 3 0 4 5টা 10 টু দি পাওয়ার 5 জুল। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5 জুল আছে। 1.372 গুণ 10 টু দি পাওয়ার 5 জুল। কোনটা? এই যে কতে আছে। ক্লিয়ার? আচ্ছা, গতি শক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে? আচ্ছা, বেগের সাথে গতি শক্তির কি সম্পর্ক বলো তো? গতির সাথে হচ্ছে গিয়ে বস্তুর গতির সাথে বেগের কি সম্পর্ক? গতি শক্তির সাথে বেগের কি সম্পর্ক? ওই যে ইকুয়াল টু এম ই সমানুপাতিক কত? ভি স্কয়ার। এটা হচ্ছে গতি শক্তি এবং বেগের মধ্যে সম্পর্ক। তাহলে গতি শক্তি যদি 9 গুণ করো তাহলে বেগ কত হবে? এখন তাহলে ভি সমানুপাতিক কত আমরা বলতে পারি না? ভি সমানুপাতিক √ই কে। এখন এইটাকে কয় গুণ করেছো? এইটাকে 9 গুণ করেছো। তাহলে কত হবে? এই রুটের মধ্যে যদি 9 গুণ দাও তাহলে ভি সমানুপাতিক হচ্ছে √9ই কে। তাহলে কত হবে? 3 হবে না? 3 হবে না? এখান থেকে রুটের মধ্যে থেকে 3 বের হয়ে আসবে না? হ্যাঁ, 3 বের হয়ে আসবে। তার মানে গতি শক্তি 9 গুণ করলে বেগ কত হয়েছে? মূলত বেগ 3 গুণ হয়েছে। ক্লিয়ার? বেগ 3 গুণ অথবা বেগ 3 গুণ করলে গতি শক্তি কয় গুণ হয়? 9 গুণ হয়, যেহেতু বর্গের সমানুপাতিক। নিচের কোনটির ঘনত্ব বেশি? আচ্ছা,
এই যে দেখো তোমার বইয়ের কিন্তু একটা ইনফরমেশন, খুব ভালো একটা ইনফরমেশন, পানি, বায়ু, লোহা, সোনা, এইগুলোর ভিতরে সবচেয়ে ঘনত্ব বেশি হচ্ছে এই সোনার। সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, এটা সম্ভবত ওই যে 13,500 না কত যেন এটা। আচ্ছা, শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়? দেখো, ধাতব পদার্থ কাটতে করাত, ছুরি, গ্যাস কোনো কিছু ব্যবহার করে না, প্লাজমা ব্যবহার করা হয়, প্লাজমা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলছে কি যে কোন স্থানে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। দেখো, বায়ুর চাপ যদি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান হয়, তাহলে এই কথার মানে কি জানো? এই কথার মানে ওই চাপের মান কত? ওই চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার। বুঝাইতে পারছি? 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে ওই যে পারদস্তম্ভের উচ্চতা কত থাকে? 76 সেন্টিমিটার থাকে। কত থাকে? 76 সেন্টিমিটার। মিলিমিটারে হলে 760 মিলিমিটার হয়। তো পারদস্তম্ভের উচ্চতা যদি 760 মিলিমিটার হয় বা 76 সেন্টিমিটার হয়, তাহলে সেটা মূলত কত? 1 অ্যাটমসফিয়ার। আর 1 অ্যাটমসফিয়ার মানে কত? 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে ওই যে 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেল, অথবা সংক্ষেপে আমরা বলে থাকি যে 1.01 গুণ 10⁵ প্যাসকেল। ঠিক আছে, প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স। ঠিক আছে, ওই যে নিউটন মিটার ইনভার্স। আচ্ছা, নিউটন প্যাসকেল। চাপের একক কি? নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে, চাপের চাপ P ইকুয়াল টু কত? বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক উপরে নিউটন, নিচে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। আর এইটা আর এই প্যাসকেল একই কথা। ঠিক আছে, 1 প্যাসকেল সমান 1 নিউটন মিটার ইনভার্স 2। তাহলে অ্যান্সার হবে কত? ওই যে 1.01 গুণ 10⁵ প্যাসকেল। এটা হবে। খ হবে না কেন? কারণ খতে এই নিউটনের পাশে মিটার ইনভার্স 2 নেই। মান সেম আছে কিন্তু শুধু নিউটন আছে, নিউটন তো বলের একক। আবার গতে দেখো ওই একই মান আছে কিন্তু একক দেওয়া আছে মিটার ইনভার্স, কিন্তু মিটার ইনভার্স তো হবে না, মিটার ইনভার্স 2 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার ক হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে দেখো, তারপরে হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, 16 নম্বর দেখো যে ঢাকা বেতার কেন্দ্রে ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েতে 630 কিলো হার্জের অনুষ্ঠান সম্প্রচার করে। তাহলে কত কিলো হার্জের হচ্ছে কি অনুষ্ঠান সম্প্রচার করে? 630। আর রেডিও তরঙ্গের বেগ কত? এই যে রেডিও তরঙ্গের বেগ দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে যেই তরঙ্গ ব্যবহার করে অনুষ্ঠান প্রচার করতেছে এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে? এই যে দেখো, কিলো হার্জ কিসের একক? কিলো হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের একক। কম্পাঙ্ক F ইকুয়াল টু এখানে কত? 630 কিলো হার্জ। 630 কিলো হার্জ মানে কত? এই যে কিলো মানে কত? 1000। তাহলে এর সাথে মূলত 1000 গুণ আছে। তাহলে 630 গুণ এই কে থাকা মানে এখানে কত? 10⁻³ আছে একটা, হ্যাঁ, 10⁻³ হার্জ। আর তারপরে দেখো বেগ কত দেওয়া আছে? বেগ v ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, রেডিও তরঙ্গ কিন্তু এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ, সেই জন্য আলোর বেগের সমান হয়েছে। আচ্ছা, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এইটা কত বের করতে হবে। এবার আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা কত? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। মনে আছে? ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি না ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এফ। কত? ভি বাই এফ। তাহলে ভির মান কত? 3 গুণ 10⁸। তাকে কি দিয়ে ভাগ করতে হবে? এই যে 630 গুণ 10⁻³ কত? 3। 3 মানে কত? 1000। তার মানে এখানে 3টা শূন্যের সাথে বসে দিলেই হয়ে যাচ্ছে। দিয়ে ভাগ করো, কত হয়? এখানে ভাগ করো 3 গুণ 10⁸, আর নিচে হচ্ছে কত? 630, আর তারপর 3টা শূন্য। এখানে আছে কত? 8। নিচেরটা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা যায় 1 2 3 4 5, তাহলে হবে 6.3 গুণ হচ্ছে 10⁻⁶। আচ্ছা, এইটার পরিবর্তে একবার লিখতে পারি 6.3 গুণ 10⁻⁵ হচ্ছে কত? 5। এই 10⁻⁵ যদি উপরে যায় তাহলে উপরে যে মাইনাস হয়ে যাবে। 10⁻⁵ আর 10⁻8 দিয়ে কাটলে থাকবে 10⁻ কত? 10⁻³ থাকবে। 5 যে ওই 10⁻8 কে কেটে দিয়ে 10⁻³ থাকবে। ঠিক আছে, 10⁻3। আর এই যে 3 দিয়ে যদি 6.3 কে কাটো, এই উপরে 3 আছে আর এখানে 6.3 আছে, এই দুইটা ভাগ করলে কত হবে? এই দুইটা ভাগ করলে হবে হচ্ছে, আচ্ছা, 3 দিয়ে 6.3 কাটলে প্রায় 2, তার মানে হচ্ছে 0.5। আনসার 50 এর আশেপাশে।
হওয়ার কথা দেখা যাক। আচ্ছা একটু গুণ এটা দিয়ে ভাগ করে দিই। উপরে হচ্ছে 3 গুণ 10⁻³ আর নিচে হচ্ছে 6.3, তাই তো? 3 গুণ 10⁻³ মানে কত? 3000। উপরে আছে 3000 আর নিচে হচ্ছে 6.3। 3000 ভাগ হচ্ছে 6.3, 476.19। কত? 476.19 মিটার। দেখো তোমার তো ক্যালকুলেটর থাকবে তাই না? ক্যালকুলেটর যেহেতু থাকবে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। এই যে 676.19 মিটার। আচ্ছা তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার ব্যাপারটা একটু দেখো, এখানে এটা আসলো কোথা থেকে। দেখো তারপরে বলছে 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত বা দূরত্ব কত, তাই তো? দেখো আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 300 কত, তোমাদের বইয়ে কত দেওয়া আছে? সাধারণত 330 থেকে 333 এর ভিতরে হয়, ঠিক আছে? সবচেয়ে পারফেক্ট হচ্ছে 331, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ধরে নিই 0°র জন্য হচ্ছে 331, তোমাদের বইয়ে যত আছে তত ধরবা, ঠিক আছে? 331 হচ্ছে 0°তে। এখন প্রতি 1° তাপমাত্রা বাড়লে শব্দে হচ্ছে বেগ বাড়ে হচ্ছে 0.6। আমরা জানি তাপমাত্রার সাথে বেগের একটা সম্পর্ক আছে, সেটা কি? তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে। তো 1° তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে 0.6। তাহলে 30° বাড়লে কতটুকু বাড়বে? 0.6 গুণ 30, এতটুকু পরিমাণ বাড়বে। তাহলে 0°র জন্য আমরা 331 ধরে নিই যদি, বা 330 যদি ধরে নিই, ঠিক আছে? 331, 30 বা 332 যেটা বইয়ে দেওয়া আছে সেটা ধরবা। আর বাড়তেছে কতটুক? বাড়তেছে এতটুক। তো এই যতটুক বাড়বে সেটা কি করবা? সেটা জাস্ট যোগ করবা। এটা জাস্ট এর সাথে কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে গুণ করো, এটা 30 গুণ 0.6 কত আসবে? 18 বাড়বে, তাই তো? তাহলে 331 এর সাথে 18 যোগ করলে কত হবে? 349। অথবা 300 যদি তুমি যদি 330 ধরো, তার সাথে যদি 18 যোগ করো তাহলে কত হবে? 348, তাই তো? এরকমই। আচ্ছা তোমার বইয়ে কত দেওয়া আছে এটা তো আমার জানা নেই, তাহলে সেই অনুসারে যদি দেখা যাচ্ছে যে সেটা তাপমাত্রা হবে, ঠিক আছে? তো সেই অনুসারে আমরা 300 যে 47 48 এই কাছাকাছি যেই মানটা যাচ্ছে সেটা ধরি, ঠিক আছে? তো কাছাকাছি যাচ্ছে কত? 347ই যাচ্ছে, তো এটা 347ই ধরে, ঠিক আছে? আচ্ছা শব্দের তীব্রতার একক কি? তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কয়ার আর ওয়াট মিটার ইনভার্স 2 দুইটা একই কথা, ঠিক আছে? এই যে গ হবে। আচ্ছা তারপরে কি আছে? তারপরে কি আছে দেখো, সেটা হচ্ছে যে ওই যে 19 নম্বরে 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত সেন্টিমিটার দূরে রাখতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। দেখো সেটা কি, যে একটা অবতল দর্পণ, তাই তো? অবতল দর্পণ এই আচ্ছা সরি, এটা মনে করা হচ্ছে যে আমাদের, সরি রেখা দুইটা একদম বাঁকা হয়ে গেছে, সরি। মনে করো একটা হচ্ছে একদম কি অক্ষ, তো একটা অক্ষ আঁকাও, এই যে একটা অক্ষ আঁকালাম, এই অক্ষের উপরে একটা কি আছে? একটা দর্পণ আছে। অবতল দর্পণের এই বাইরের পৃষ্ঠে কি থাকে? বাইরের পৃষ্ঠে পারা লাগানো থাকে, তাই তো? এই যে উত্তল পাশে পারা লাগানো থাকে, আর এই যে অবতল অংশ মানে নিচের অংশে কি থাকে? আলো প্রতিফলিত হয়। তো এখন বলেছে এই বক্র, এই যে অবতল দর্পণ, এই দর্পণের হচ্ছে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে দেখো এইটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে ফোকাস থাকে কোথায়? ফোকাস বিন্দু থাকে এই কেন্দ্র থেকে এই যে মেরু বিন্দু, এটাকে মেরু বিন্দু বলে। হ্যাঁ, এই যে দর্পণের যেই হচ্ছে উপরে যেই বিন্দু অক্ষ ছেদ করে এটাকে মেরু বিন্দু বলে। হ্যাঁ, তো মেরু বিন্দুকে পি দিয়ে প্রকাশ করি আর কেন্দ্রকে ও দিয়ে প্রকাশ করি। তো এই ফোকাস থাকে এই কেন্দ্র আর মেরুর মাঝখানে, ঠিক আছে? ফোকাস থাকে কেন্দ্র আর মেরুর মাঝখানে, মানে ফোকাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে? ব্যাসার্ধের অর্ধেক। এখন এই ফোকাসের দূরত্ব, এই মেরু থেকে ফোকাসের যে দূরত্ব সেটা কত? সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? এই যে 6 সেন্টিমিটার। এখন বলেছে 6 সেন্টিমিটার ফোকাস বিশিষ্ট দর্পণের বস্তুর সামনে একটি অবতল দর্পণের বস্তুর সমান আকারের বাস্তব এবং উল্টো, মানে একটা বস্তু তুমি এই দর্পণের উপর রাখবা, কথার কথা এই দর্পণে সামনে একটা বস্তু রাখবা, তো বস্তুটা কোথায় রাখলে এই বস্তুর উচ্চতা যতটুক ঠিক ততটুকু উচ্চতার প্রতিবিম্ব পাওয়া যাবে, সেইটা তোমার বের করতে হবে। দেখো অবতল দর্পণে একমাত্র বস্তুর দৈর্ঘ্য যতটুক বা বস্তুর উচ্চতা যতটুক
প্রতিবিম্বের উচ্চতাও ঠিক ততটুক, একমাত্র সেই সময়ই পাওয়া যায় যখন বস্তুটা একদম কেন্দ্রে রাখা হয়। কিসে রাখা হয়? কেন্দ্রে রাখা হয়। আমি কি বুঝাইতে পারছি? অবতল দর্পণে একমাত্র বস্তুর সমান দৈর্ঘ্য বিশিষ্ট প্রতিবিম্ব তখনই পাওয়া যায় যখন বস্তুটা কোথায় রাখা হয়? বস্তুর ওই কেন্দ্রে রাখা হয়। তার মানে তুমি এই অবতল দর্পণে কোথায় বস্তু রাখবা? কেন্দ্রে। এখন এই কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কত বলো তো? 12 সেন্টিমিটার। কত? 12 সেন্টিমিটার। তার মানে বস্তু কোথায় রাখলে হচ্ছে বস্তুর সমান প্রতিবিম্ব পাওয়া যাবে? এই যে 12 সেন্টিমিটার দূরে। ক্লিয়ার? আচ্ছা, নিচের বিবৃতিগুলা লক্ষ্য করো। পরবর্তী প্রশ্নে যেটা বলছে সেটা কি? যে মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। হ্যাঁ, যে মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি। আচ্ছা, দর্পণের তো তল মসৃণই হয়। মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ তৈরি করা হয়। তারপরে কি বলছে? কাচের উভয় পৃষ্ঠে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি হয় না। কাচের উভয় পৃষ্ঠে কি ধাতুর প্রলেপ দেওয়া হয়? না, কাচের শুধু একটা পৃষ্ঠে কিন্তু হচ্ছে কি দেওয়া হয়? প্রলেপ দেওয়া হয়, আর অপর পাশটা ফাঁকা রাখা হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ তৈরি করা হয়। হ্যাঁ, কাচের তো দুই পাশই তো মসৃণ থাকে, তো এক পাশে কি করা হয়? আস্তরণ দেওয়া হয়, দিয়ে অপর পাশ ফাঁকা রাখা হয়। তাহলে 1 আর 2 হবে। 1 2। আচ্ছা, সরল পেরিস্কোপ ধাতব নলের মধ্যে সমতল দর্পণ দুইটাকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখা হয়? এটা তো একদম জাতীয় প্রশ্ন। সেটা কত? 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, 4 ওহম মানে 4টা রোধ সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করলে এদের তুল্য রোধ কত হবে? আচ্ছা, 4 ওহমের 4টা রোধ, কয় ওহমের? 4 ওহমের। এদেরকে কিসে রাখছো? সমান্তরালে রাখছো। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা রোধ হচ্ছে সমান্তরালে আছে। ঠিক আছে? এখন প্রত্যেকের মান কত? প্রত্যেকের মান 4 ওহম। তাহলে এখন আমরা জানি যে সমান্তরালে থাকলে তুল্য রোধ বের করার সূত্র কি? 1/Rp ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3 প্লাস হচ্ছে 1/R4। কিন্তু এই যেহেতু প্রত্যেকটার মান সমান, প্রত্যেকটাই 4 ওহম, সেহেতু একটা এইখান থেকে ক্যালকুলেট করে একটা শর্টকাট আসে। সেটা কি? যে Rp ইকুয়াল টু হচ্ছে R ভাগ কত? 4। R ভাগ কত? R ভাগ 4। আচ্ছা, তাহলে কত? R R R 1 প্লাস 2 2 2 2 1 প্লাস 1 প্লাস 1। হ্যাঁ, তাহলে প্রত্যেকের মান R, আর না থাকে লসাগু R ভাগ 4। হ্যাঁ, R ভাগ 4। তাহলে R এর মান কত? 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 ওহম হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? 23 নম্বর দেখো, মিস্টার রহিম তার গৃহে 100 ওয়াটের 5টা এবং 60 ওয়াটের 5টা বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করে। তাহলে দেখো 100 ওয়াটের কয়টা? 5টা। তাহলে 100 ওয়াট গুণ 5, তাহলে মোট কত ওয়াট হইলো? 500 ওয়াট হইলো। কত ওয়াট? 500 ওয়াট। আচ্ছা, 60 ওয়াটের 5টা, তাহলে 60 গুণ হচ্ছে 5, তাহলে কত ওয়াট হইলো? 530, 300 ওয়াট। কত ওয়াট? 300 ওয়াট। তাহলে তার মোট ওয়াট কত? মোট হচ্ছে 800 ওয়াট। মোট কত ওয়াট? 800 ওয়াট। প্রতিদিন কয় ঘন্টা জ্বালাবে? 10 ঘন্টা। কত ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা, 10 ঘন্টা, তাই তো? আচ্ছা, এখন দেখো ক্ষমতা কত মোট? ক্ষমতা P ইকুয়াল টু 800 ওয়াট, আর সময় T ইকুয়াল টু কত? 10 ঘন্টা। আমরা জানি W ইকুয়াল টু কত? PT। W মানে হচ্ছে ব্যয়িত শক্তি। এই যে বিদ্যুৎ কতটুকু ব্যয় হচ্ছে, সেই ব্যয়িত শক্তি W ইকুয়াল টু কত? PT। তাহলে 800 গুণ 10 করলে কত হবে? 8000 ওয়াট ঘন্টা হবে। 8000 ওয়াট ঘন্টা। বুঝাইতে পারছি? আর এখানে বলছে কি ইউনিট, কত ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করবে। ঠিক আছে? আমরা জানি 1 ইউনিট সমান সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। কত? 1 কিলোওয়াট ঘন্টা। কিন্তু এইখানে একক আছে কিসে? ওয়াট ঘন্টায় আছে। তার মানে এইটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 8 কিলোওয়াট ঘন্টা হবে। বুঝাইতে পারছি? আর 1 কিলোওয়াট ঘন্টা মানে কত? 1 ইউনিট। ঠিক আছে? তার মানে এখানে আমাদের মূলত 8 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে। এই যে 8 ইউনিট। ক্লিয়ার? কোন বাল্বের ফিলামেন্টের রোধ যদি 660 ওহম হয় এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয়, তাহলে এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? তাহলে দেখো রোধ কত দেওয়া? রোধ হচ্ছে, এখানে রোধ হচ্ছে কত? 660 ওহম। আর বিভব পার্থক্য V ইকুয়াল টু কত? 220 ভোল্ট, তাই তো? তাহলে আর হচ্ছে 660, ভি হচ্ছে 220।
তাহলে তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা কিন্তু জানি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, তাই তো। তাহলে আই ইকুয়াল টু কত, ভি ভাগ আর। এখন ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 220, আর আর এর মান কত, এই যে 660, এই দুইটা ভাগ করলে যা হবে সেটা হবে এখানকার অ্যান্সার। তাহলে 220 ভাগ 660 করলে এই যে পয়েন্ট কত 33 অ্যাম্পিয়ার হবে। কোন পরিবাহকের রোধ যদি এত হয় তাহলে এর পরিবাহিতা কত। আচ্ছা, রোধ দেওয়া আছে, পরিবাহিতা কত। আমরা জানি রোধ এবং পরিবাহিতা পরস্পরের বিপরীত রাশি। কি রাশি, বিপরীত রাশি। সেটা কি, সেটা হচ্ছে পরিবাহিতা জি ইকুয়াল টু 1 ভাগ আর। এই আর হচ্ছে রোধ, বুঝাইতে পারছি। তাহলে এখন দেখো রোধের মান কত দেওয়া আছে, 0.25। তাহলে এই আর এর জায়গা 0.25 বসাও, তাহলে 1 ভাগ 0.25, 1 ভাগ 0.25, এইটা করলে যত হবে সেইটাই হচ্ছে পরিবাহিতা, বুঝতে পারছি। তাহলে কত হবে, 4 হবে। কত, 4 ওম ইনভার্স, 4 ওম ইনভার্স হবে। কেন, এই জি এর একক কি, জি এর একক হচ্ছে 1 ভাগ আর এর একক। নিচে আর মানে কি, আর মানে রোধ, রোধের একক কি ওম। তাহলে 1 ভাগ ওম করলে কত হয়, ওম ইনভার্স হয় না। তাহলে এই যে 4 ওম ইনভার্স হবে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো আমাদের সাথে, তাহলে তোমার কি হবে, এমসিকিউ হচ্ছে অনেক, তুমি এমসিকিউতে অনেক ভালো হবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইভাবে ভালোভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, যদি চিরকালের জন্য হানা হারাতে চাও সাবস্ক্রাইব করে রাখো। আর চ্যানেল ঘুরলে বুঝতে পারবা আরো কি কি কন্টেন্ট আছে, প্রচুর বেসিক থেকে শিখতে পারবা। শুধু ফিজিক্স না, ম্যাথ, কেমিস্ট্রি সবকিছু শিখতে পারবে বেসিক থেকে। সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা ঘুরে আসো, দেখবো তোমার কোনো কোচিং প্রাইভেট পড়া লাগবে না, ফ্রিতে তুমি অনেক দামি দামি কন্টেন্ট পাবা।